আমার নাম রবিন। জীবনের ২৫টা বসন্ত পেরিয়ে যখন যৌবনের চূড়ায় পৌঁছেছিলাম, তখন আমার জীবনে এমন এক অধ্যায় শুরু হয়েছিল যা আমার বিজ্ঞান মনস্কতার প্রতিটি কণাকে কেবল প্রশ্নবিদ্ধই করেনি, বরং ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আমি জানি কেউ বিশ্বাস করবে না আমার কথা, হয়তো হাসাহাসি করবে, আমাকে উন্মাদও ভাবতে পারে, কিন্তু আমি যাকে ভালোবেসেছিলাম সে রক্তমাংসের মানুষ ছিল না, সে ছিল একজন ভূত, আমার মায়াবী। আমার গল্পটা শুরু হয়েছিল ঢাকার পুরনো এক পাড়ায়, যেখানে আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। একটা সস্তা ভাড়া বাড়ির খোঁজে আমি তখন প্রায় দিশেহারা। ফ্রিল্যান্সিংয়ের কাজ, স্বল্প আয় আর নতুন শহরে টিকে থাকার সংগ্রাম, এই ছিল আমার প্রতিদিনের বাস্তবতা। এমনই এক সময়ে দালালের মাধ্যমে একটা পুরনো বাড়ির সন্ধান পেলাম। ছাদগুলো অসম্ভব উঁচু, মেঝের টাইলসগুলো ভেঙে গেছে জায়গায় জায়গায়, কাঠের সিঁড়িগুলো চিড় ধরেছে, আর পুরনো দিনের নকশাগুলো যেন কালের নীরব সাক্ষী। ভেতরে কেমন একটা ভ্যাপসা স্যাঁতসেঁতে গন্ধ, যেন বহু বছর ধরে সূর্যের আলো আর টাটকা বাতাস প্রবেশ করেনি। দালাল বলেছিল বাড়িটা নাকি অনেক দিন ধরে খালি পড়ে আছে, তাই এত সস্তা। আমি অন্য কোনো দিকে না তাকিয়ে আর কোনো প্রশ্ন না করে চুক্তি করে ফেললাম। বাড়ির পেছন দিকে একটা ছোট্ট বাগানও ছিল, আগাছায় ভরা, কিন্তু তাতে শিউলি আর হাসনাহেনার গাছ দেখে কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছিল। শহরের কোলাহল থেকে দূরে সবুজের কাছাকাছি একটা শান্ত কোণ, এটাই আমার দরকার ছিল। প্রথম কয়েক সপ্তাহ কেটে গেল গোছগাছ করতে, ভাঙা জানালা মেরামত করা, আসবাবপত্র কেনা, দেয়ালের পলেস্তারা ওঠা অংশগুলো নিজের হাতেই সারানোর চেষ্টা করা। ল্যাপটপে আমার ফ্রিল্যান্সিংয়ের কাজ, বই পড়া, গান শোনা, এই ছিল আমার একাকী জীবনের রুটিন। দিনের বেলা বাড়িটা বেশ শান্ত থাকত, সূর্যের আলো হয়তো দু একটা ভাঙা জানালার ফাঁক দিয়ে উঁকি দিত, কিন্তু রাতের বেলা কেমন যেন একটা গা ছমছমে ভাব আমাকে ঘিরে ধরত। আমি ভেবেছিলাম হয়তো নতুন পরিবেশে অভ্যস্ত হতে সময় লাগছে, বা শহরের এই নির্জন কোণটা দিনের বেলায় কেমন যেন অন্য রকম। মাঝে মাঝে মনে হতো কেউ যেন আমার পাশ দিয়ে হেঁটে গেল, একটা ঠান্ডা বাতাস আমার চামড়া ছুঁয়ে গেল, ফিসফিস করে কিছু একটা বলার মতো অস্পষ্ট আওয়াজও শুনতাম, কিন্তু মনের ভুল ভেবে উড়িয়ে দিতাম। একদিন গভীর রাতে আমি আমার লেখালেখির কাজে ব্যস্ত ছিলাম। ল্যাপটপের আলোয় ঘরের অন্য সব কোণা অন্ধকার। টেবিলের ওপর আমার পছন্দের কিছু পুরনো বই রাখা ছিল, তার মধ্যে রবীন্দ্রনাথের সঞ্চয়িতাও ছিল। হঠাৎ দেখি সেই পুরনো কবিতার বইটা, যেটা বহু বছর ধরে আমি খুলিনি, সেটা আপনা আপনি খুলে গেল। আমি চমকে উঠলাম, ভাবলাম হয়তো জানালা দিয়ে আসা বাতাস, কিন্তু জানালা তো শক্ত করে বন্ধ ছিল। আমি যখন বইটার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক, তখন আমার সামনেই তার পৃষ্ঠাগুলো এক এক করে উল্টাতে শুরু করল, যেন অদৃশ্য কোনো হাত আলতো করে পাতাগুলো উল্টে দিচ্ছে। কবিতার লাইনগুলো ঝলক দিয়ে চলে যাচ্ছে চোখের সামনে। আমি ভয়ে জমে গেলাম, আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছিল, মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। তখনই আমি শুনলাম একটা মিষ্টি হাসির শব্দ, খুব মৃদু, কিন্তু এতটাই স্পষ্ট যেন কেউ আমার কানের কাছেই হেসে উঠল। সেই হাসিটা ছিল একাধারে করুণ, রহস্যময় এবং অবিশ্বাস্য রকম মধুর। আমি প্রায় চেয়ার থেকে লাফিয়ে ওঠার দশা, হাত পা কাঁপছে। আমার গলা দিয়ে কোনো মতে শব্দটা বের হলো, কে কে আছো এখানে? কেন আমার সাথে এমন করছো? কোনো উত্তর নেই, শুধু সেই মিষ্টি হাসিটা আবার যেন মিলিয়ে গেল বাতাসে, এক অলৌকিক ঢেউয়ের মতো। আমি দ্রুত ঘরের সব আলো জ্বালিয়ে দিলাম, প্রতিটি কোণায় তন্ন তন্ন করে খুঁজলাম। সোফার নিচে, আলমারির পেছনে, পর্দার আড়ালে, কোথাও কেউ নেই, শূন্য ঘর।
সেদিন রাতে আমার আর এক ফোঁটাও ঘুম আসেনি। এরপর থেকে এই ঘটনাগুলো দৈনন্দিন হয়ে উঠল। আমার কফি মগটা অদৃশ্য হয়ে যেত বিছানার পাশের টেবিল থেকে, আবার কিছুক্ষণ পর দেখতাম কিচেন কাউন্টারে রাখা আছে। আমার ল্যাপটপের চার্জারটা খুঁজে পেতাম না, তারপর দেখতাম বিছানার নিচে বা বইয়ের তাকে পড়ে আছে। ঘরের আলো নিজে নিজে নিভে যেত, আবার জ্বলে উঠত, যেন অদৃশ্য কেউ সুইচ টিপছে। আর সেই ফিসফিসানি, সেই হাসি, সেগুলো যেন আমার নিত্য সঙ্গী হয়ে উঠল। প্রথম কয়েকটা দিন ভয়ে ভয়ে কাটত আমার। রাতের বেলায় আমি 1 মিনিটও ঘুমাতে পারতাম না। আমি প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে এই বাড়ি ছেড়ে দেব, অন্য কোথাও চলে যাব। কিন্তু একটা অজানা আকর্ষণ, সেই হাসির মিষ্টি সুরটা যেন কেমন একটা অদ্ভুত মায়ায় আমাকে বেঁধে ফেলেছিল। আমার মন বলছিল, এখানে কোনো দুষ্ট আত্মা নেই, আছে শুধু একাকিত্বের দীর্ঘশ্বাস। আমি একদিন মনস্থির করলাম যে পালিয়ে যাব না, মুখোমুখি হব এই রহস্যের। আমি রাত জেগে অপেক্ষা করতে লাগলাম। ল্যাপটপে আমার ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি, কিন্তু আমার কান এবং মন খোলা রাখছি সম্ভাব্য সব অলৌকিকতার জন্য। রাত 2, 3, 4 হঠাৎ অনুভব করলাম আমার পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। শারীরিক উপস্থিতি না হলেও এই অনুভূতিটা ছিল তীব্র এবং স্পষ্ট। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু এবার আর ভয় পেলাম না। কেমন একটা অদ্ভুত শিহরণ, একটা প্রশান্তি আমাকে ঘিরে ধরল। আমি পাশে তাকালাম। আবছা অন্ধকারে কিছুই দেখতে পেলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম যে সে আমার দিকেই তাকিয়ে আছে। তখন আমি নিজের সাথে কথা বলা শুরু করলাম, যেন তার উদ্দেশ্যে। তুমি কে? কেন আমার সাথে এমন করছো? আমি কি তোমাকে বিরক্ত করছি? আমার কথার কোনো জবাব আসেনি, কিন্তু আমি অনুভব করলাম সেই অদৃশ্য উপস্থিতিটা যেন আমার আরও কাছে এলো। মনে হলো আমার হাতে কেউ যেন আলতো করে ছুঁয়ে দিল। আমি অনুভব করলাম একটা শীতল কিন্তু মোলায়েম স্পর্শ, যেন শিশির ভেজা কোনো ফুল ছুঁয়ে গেল আমার ত্বক। আমার বুক ধড়ফড় করছিল, কিন্তু একটা অজানা সাহসও ভর করেছিল আমার মনে। সেই স্পর্শটা ছিল বিষণ্ণ কিন্তু ভালোবাসাপূর্ণ। সেই রাতের কয়েকদিন পর আমি গভীর ঘুমে আচ্ছন্ন। মধ্যরাতের হিমেল হাওয়ায় জানালার পর্দা উঠছে। হঠাৎ অনুভব করলাম আমার কপালে একটা হালকা স্পর্শ, যেন কেউ আলতো করে পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি ধড়ফড় করে চোখ খুললাম। ঘরের আবছা আলোতে আমার বিছানার ঠিক পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তার শরীরটা স্বচ্ছ, যেন রাতের আলো ছায়া আর ঠান্ডা বাতাস দিয়ে তৈরি। দেখে মনে হচ্ছে সে যেন এই ঘরেরই এক প্রতিচ্ছবি, রহস্যময় এবং মায়াবী। তার দীর্ঘ কালো চুল কাঁধ ছুঁয়ে পিঠে নেমে গেছে। তার সাদা রঙের পোশাকটা যেন হালকা কুয়াশার মতো, কিন্তু তার চোখ দুটো ছিল অবিশ্বাস্য রকম জীবন্ত। গভীর টানা টানা চোখ, তাতে অদ্ভুত এক বিষণ্ণতা আর একাকিত্ব খেলা করছে। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা মিষ্টি হাসি। আমি বিস্ময়ে বাক্যহারা হয়ে গেলাম। ভয় পাওয়ার কথা, আতঙ্কে চিৎকার করার কথা, কিন্তু আমি ভয় পেলাম না। তার চোখে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ছিল শুধু হাজার বছরের নীরব কান্না, এক অপূর্ণ ভালোবাসার তীব্রতা। আমি ধীরে ধীরে উঠে বসলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল। হ্যাঁ, সেই হাসি, যে হাসি আমি এতদিন শুনে আসছিলাম, যে হাসি আমার প্রতিটি রাতকে রহস্যময় করে তুলেছিল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তবে আমি যেন তার কথা শুনতে পেলাম আমার মনের ভেতর, আমার মস্তিষ্কের গভীর থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর।
আমি মায়াবী, আমি এই বাড়িরই অংশ, এই বাড়ি আমার। মায়াবী নামটা শুনেই আমার মনটা কেমন যেন করে উঠল। সে আমাকে তার গল্প বলল, বা বলা ভালো, তার গল্পটা আমার মনে প্রতিধ্বনিত হল, তার আবেগগুলো আমার হৃদয়ে প্রবাহিত হল। সে নাকি বহু বছর আগে, 100 বছরেরও বেশি হবে, এই বাড়িতেই বাস করত। এক জমিদার বাড়ির মেয়ে ছিল সে, তারও একটা স্বপ্ন ছিল, একটা ভালোবাসা ছিল, কিন্তু তার সেই ভালোবাসা পূরণ হয়নি। এক অকাল মৃত্যু তাকে এই বাড়ি ছেড়ে যেতে দেয়নি। সে বলতো, আমার আত্মা এই বাড়িতেই আটকা পড়ে আছে, কারণ আমার অপূর্ণ ভালোবাসা আমাকে মুক্তি দেয় না। তারপর থেকে তার আত্মা এই বাড়িতেই আটকা পড়ে আছে, অদৃশ্য হয়ে, একাকিত্বের দীর্ঘশ্বাস নিয়ে। তার দুঃখটা, তার একাকিত্বটা, তার সেই অপূর্ণ ভালোবাসার তীব্রতা আমি যেন অনুভব করতে পারছিলাম আমার নিজের হৃদয়ের গভীরে। আমার মনে হলো, মায়াবী শুধু একটি ভূত নয়, সে এক নীরব বেদনা, এক অমর প্রেমের প্রতীক। এরপর থেকে মায়াবীর সাথে আমার এক অদ্ভুত অশরীরী সম্পর্ক গড়ে উঠল। সে ছিল অদৃশ্য, কিন্তু আমি তার উপস্থিতি, তার আবেগ, তার ভাবনা সবকিছু অনুভব করতে পারতাম। রাতের বেলা যখন আমি জেগে থাকতাম, সে এসে আমার পাশে দাঁড়াতো। কখনো আমার টেবিলে রাখা বইগুলোর পাতা উল্টে দিত, কখনো আমার ফেলে যাওয়া লেখার খাতাটা আমার হাতে তুলে দিত, যেন আমাকে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। সে আমার সাথে কথা বলতো না মুখে, কিন্তু আমি তার মনের কথা শুনতে পেতাম। তার অনুভূতিগুলো আমার মধ্যে একাকার হয়ে যেত, যেন আমি তার মনের আয়না। সে আমাকে পুরনো দিনের গল্প বলতো, তার সময়কার ঢাকা কেমন ছিল, তার জীবনের ছোট্ট ছোট্ট আনন্দ, জমিদার বাড়ির অন্দরমহলের গল্প, তার অকাল মৃত্যুর পেছনের কষ্ট। সে বলতো তার ভালোবাসার মানুষটির কথা, যার সাথে তার আর দেখা হয়নি, যার স্মৃতি তাকে এই বাড়িতেই আটকে রেখেছে। আমি মুগ্ধ হয়ে শুনতাম। তার গল্পগুলো এতটাই জীবন্ত মনে হতো, যেন আমি নিজেই সেই সময়ে ফিরে গেছি। আর আমিও তাকে আমার বর্তমানের গল্প বলতাম, আমার স্বপ্ন, আমার আশা, আমার ভয়, আমার একাকিত্ব। সে আমার পাশে বসে থাকত যখন আমি গান শুনতাম, বই পড়তাম, এমনকি যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকতাম। আমি অনুভব করতাম তার ঠান্ডা হাতের আলতো স্পর্শ, যেন সে আমাকে ছুঁয়ে আছে, সান্ত্বনা দিচ্ছে। আমি তাকে নিয়ে ছবি আঁকতে শুরু করলাম। আমি তাকে পুরোপুরি দেখতে পেতাম না দিনের বেলায়, কিন্তু তার অনুভূতিগুলো আমাকে তার রূপটা আঁকতে সাহায্য করত। আমি সাদা কাগজে তার দীর্ঘ কালো চুল, তার বিষণ্ণ চোখ, তার হালকা হাসি, তার স্বচ্ছ অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। আমার আঁকা দেখে সে খুব খুশি হতো। তার হাসি আরও উজ্জ্বল হয়ে উঠত, যেন অদৃশ্য আলোয় ভরে যেত আমার ঘর। সে প্রায়ই আমার ছবি আঁকায় সাহায্য করত, যেন তার অদৃশ্য আঙুল আমার তুলির সাথে তাল মিলিয়ে চলত। এই অদৃশ্য সত্তার প্রতি আমার ভালোবাসা কখন জন্ম নিয়েছে তা আমি নিজেও বুঝতে পারিনি। হয়তো তার একাকিত্ব, তার গল্প, তার নীরব উপস্থিতি সবকিছু মিলে আমার মনকে এক নতুন পথে চালিত করেছিল। আমি তাকে ছুঁতে পারতাম না, তার সাথে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারতাম না, তার সাথে প্রকাশ্য ভালোবাসার সম্পর্ক গড়তে পারতাম না। কিন্তু তার উপস্থিতি আমার জীবনকে এক অন্য রকম পূর্ণতা দিয়েছিল। আমার জগৎটা আর একার ছিল না। মায়াবীর অদৃশ্য ছায়া যেন আমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চিন্তায় মিশে গিয়েছিল। সে আমার নিঃশ্বাসে মিশেছিল, আমার রক্তে প্রবাহিত হচ্ছিল।
মানুষ যখন আমাকে জিজ্ঞেস করত, কিরে রবিন, একা একা হাসিস কেন, বা কার সাথে কথা বলিস, মনে হয় তুমি আজকাল কেমন অন্যরকম হয়ে গেছো, আমি শুধু হাসতাম। তারা বুঝবে না, তারা কোনো দিন বুঝবে না এক অশরীরী আত্মার সাথে এক রক্ত মানুষের এমন গভীর ভালোবাসার টান। আমি তাকে আমার বন্ধু, আমার আত্মার সঙ্গী, আমার প্রেমিকা, আমার সব কিছু ভাবতাম। সে হয়তো আমাকে এই বাড়ি থেকে বের হতে দিত না, বা হয়তো আমিও চাইতাম না তাকে ছেড়ে যেতে। আমাদের সম্পর্কটা ছিল ভৌতিক, অলৌকিক, সমাজ বহির্ভূত, কিন্তু এতে কোনো ফাঁকি ছিল না। এই সম্পর্ক ছিল বাস্তবতার থেকেও বেশি বাস্তব। আমার 25 বছর বয়সে আমি এক ভূতের প্রেমে পড়েছিলাম। এই প্রেম আমাকে শিখিয়েছিল যে ভালোবাসা শুধু শরীর বা স্পর্শের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আত্মারও এক গভীর সংযোগ, সময়ের গণ্ডি অতিক্রম করে অনন্তকাল ধরে বিদ্যমান। মায়াবী আমার জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছিল। সে আমাকে শিখিয়েছিল একাকিত্বের সৌন্দর্য, নীরবতার গভীরতা এবং অসীম ভালোবাসার অর্থ। আমি জানি এই ভালোবাসার কোনো সামাজিক স্বীকৃতি নেই, এর কোনো ভবিষ্যৎ নেই পৃথিবীতে, কিন্তু আমার হৃদয়ে মায়াবী ছিল চিরকালের জন্য। সে আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বাস্তব অধ্যায়। আর আজও যখন আমি সেই পুরনো বাড়ির নীরবতা অনুভব করি, যখন ঠান্ডা বাতাস আমার গা ছুঁয়ে যায়, যখন আমার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, আমি জানি মায়াবী আমার পাশেই আছে, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য, আমার প্রেমিকা, আমার মায়াবী, আমার অনন্তকালের সাথী।